আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হয় যে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পরিচয় আর মানুষ হিসেবে নেই, আপনি এখন শুধুই একটা বিক্রির জিনিস। কেমন লাগবে বলুন তো? অ্যালেক্স হ্যালির সেই বিখ্যাত উপন্যাস রুটস বা মুক্তির পাতা থেকে আজ আমরা ঠিক এমনই এক ভয়ঙ্কর যাত্রার গভীরে ডুব দেব, যেখানে একজন জলজন্ত মানুষকে বিক্রি করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। তো গল্পের কেন্দ্রে আছে কোনটা কিনতে। সে আর তার মতো আরও অনেক বন্দী তখন একটা ঘুটঘুটে অন্ধকার ঘরে আটকে আছে। তাদের সবাইকে অদ্ভুত অচেনা কিছু পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। আর বাইরে বাইরে ক্রমশ ভিড় বাড়ছে, মানুষের কোলাহল, চেঁচামেচি, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। আর বন্দীদের মনের ভেতরে সেখানে জমাট বাঁধছে এক অজানা ভয়ঙ্কর আতঙ্ক। আর ঠিক তখনই বাইরের সেই হল্লা চিল্লা হঠাৎ করেই যেন বদলে গেল। কোনটার কানে এলো কিছু দুর্বোধ্য চিৎকার, সে কথাগুলোর এক বর্ণও বুঝতে পারছে না। বেচারা তখনও জানেই না যে আসলে তার জীবন নিয়ে দর কষাকষি শুরু হয়ে গেছে, নিলাম ডাকা শুরু হয়ে গিয়েছে। নিখুঁত স্বাস্থ্য, অপুরন্ত কর্মশক্তি, ভাবা যায়? এই কথাগুলোই প্রথম কুন্টার কানে এসে ধাক্কা দিল। একজন জলজান্ত মানুষকে বর্ণনা করা হচ্ছে ঠিক যেন সে কোনো বাজারের সেরা পণ্য বা একটা মেশিন। তার মানুষ পরিচয়ের কোনো দামই নেই। দাম যা আছে তা শুধু তার খাটবার ক্ষমতার, তার শারীরিক শক্তির। ৩৫০। হ্যাঁ, এটাই ছিল প্রথম ডাক। একটা সামান্য সংখ্যা যেটা দিয়ে একজন মানুষের জীবনের দাম ঠিক করার খেলাটা শুরু হলো। এই সংখ্যাটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুরো ব্যাপারটা কতটা শীতল, কতটা আবেগহীন, স্রেফ একটা ব্যবসা। আর তারপর নিলামদারের গলার আওয়াজ জড়তে থাকল, আর তার সাথে পাল্লা দিয়ে দামও বাড়তে লাগল। বারবার একটাই কথা ঘুরে ফিরে আসছে, শারীরিক ক্ষমতা। এই কথাগুলো যেন এক একটা হাতুড়ির ঘা, যা কুন্টার মানুষ পরিচয়টাকে ভেঙে চুরমার করে দিয়ে তাকে শুধু একটা কাজ করার শরীরে পরিণত করছে। এরপর কুমটাকে প্রায় টেনে হিচড়েই সেই ঘর থেকে বের করে দিনের আলোয় আনা হলো। হঠাৎ এত আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। যখন একটু ধাতস্থ হল, দেখল সে দাঁড়িয়ে আছে শোয়ে শোয়ে সাদা চামড়ার মানুষের সামনে। সবাই যেন তাকে গিলছে। ভয়, অপমান আর বিভ্রান্তিতে তার মাথা কাজ করা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। আর নিলামদার তো রীতিমতো বিজ্ঞাপন শুরু করে দিয়েছে। সে কোনটার দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে বলছে, একেবারে তাজা মাল, যেন গাছ থেকে পেড়ে আনা, বাদরের মতো বুদ্ধিমান। আবার বলছে, যা শেখাবেন তাই শিখে নেবে। কি ভয়ঙ্কর কথা, তাই না? তাকে মানুষ হিসাবে নয়, বরং একটা পশু বা কাঁচামাল হিসাবে বাজারে তোলা হয়েছে। ৮৫০, ব্যাস, এটাই শেষ ডাক। এই একটা সংখ্যায় একটা মানুষের জীবনের মালিকানা হাত বদল হয়ে গেল। কোনটাকে কিনে নেওয়া হলো, এই সংখ্যাটা যেন তার কপালে একটা অদৃশ্য দাসের ছাপ মেরে দিল। এরপরের ঘটনাগুলো, সেগুলোতে কোনো আবেগ নেই, সবটাই যেন যন্ত্রের মতো। ব্লক থেকে তার শিকলটা খোলা হলো, তারপর এক ধাক্কায় তাকে ঠেলে দেওয়া হলো তার নতুন মালিকের দিকে। শিকলের অন্য মাথাটা ধরিয়ে দেওয়া হলো আরেকজন কৃষ্ণাঙ্গ লোকের হাতে, যার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, একেবারে নির্বিকার। সবশেষে কুনটাকে ধাক্কা দিয়ে একটা চারচাকার বাক্সের, একটা গাড়ির মেঝেতে ফেলে দেওয়া হলো। পুরো ব্যাপারটাই যেন কোনো জিনিসপত্র হাত বদলের মতো, ঠান্ডা, রূঢ় বাস্তবতা। সেই গাড়িতে যেতে যেতে কুন্টার বারবার মনে পড়ছে তার নিজের গ্রাম জুফারের কথা। সেখানকার চেনা দৃশ্য, চেনা গন্ধ। আর এখানে চোখের সামনে শুধুই মাইলের পর মাইল অচেনা ফসলের ক্ষেত। নাকে আসছে সাদা মানুষ, কালো মানুষ, আর আরও কত অজানা মানুষের শরীরের গন্ধ। এই দুই পৃথিবীর পার্থক্যটাই যেন তার একাকিত্ব আর অসহায় অবস্থাকে আরও তীব্র করে তুলছে। গাড়ির ভেতর থেকে কোনটার চোখে যা যা পড়ছে তা যেন এক অন্য জগতের ছবি। একদিকে বিশাল বিশাল দোতলা শালাবাড়ি, আর ঠিক তার পাশেই কালো মানুষদের থাকার জন্য বানানো ছোট ছোট অন্ধকার কুঁড়েঘর। সে দেখছে ফসল তোলার পর ফাঁকা তুলোর ক্ষেত, এমনকি লালচে বাদামি চামড়ার কিছু অদ্ভুত লোককেও দেখছে, যাদের হাতে তীর ধনুক। প্রত্যেকটা দৃশ্যই তার কাছে এতটাই অচেনা যেন সে অন্য কোনো গ্রহে এসে পড়েছে। তো এক জায়গায় গাড়িটা থামার পর কুনটা দেখল আরও কিছু কালো মানুষ। সে হয়তো ভেবেছিল তারা সাহায্য করবে, কিন্তু কোথায় কি, তারা উল্টে তাকে দেখে ব্যঙ্গ করে হাসাহাসি করতে লাগল। এটা দেখে কুনটার মনে তীব্র ঘৃণা আর রাগ জন্মাচ্ছে। ওর মাথায় আসছে না যে নিজের জাতের লোক হয়ে এরা কি করে সাদা মানুষদের হুকুমে ছাগলের পালের মতো চলতে পারে। সে কিছুতেই মানতে পারছে না যে এরাও তার মতো আফ্রিকান। শরীরে শিকল বাঁধা থাকতে পারে, কিন্তু কোনটার ভেতরের জেদটা কিন্তু একটুও কমেনি। চালক যখন খাবার দেয়, সে মুখ ফিরিয়ে নেয়। কনকনে ঠান্ডাতেও মালিকের ছুঁড়ে দেওয়া কম্বলটা গায়ে দেয় না। এটাই তার প্রতিবাদের ভাষা, এটাই তার আত্মসম্মান বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা।
সে মনে মনে ঠিক করে নিয়েছে, হয় সেখান থেকে পালাবে, না হলে মরে যাবে, কিন্তু হার মানবে না। দিনের পর দিন এভাবেই কেটে গেল। একটানা ভ্রমণ, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, আর তার সাথে চলছে অকথ্য অপমান। এরপর একদিন রাতে গাড়িটা এসে থামল একটা একেবারে নির্জন জায়গায়। প্রশ্নটা হলো, একজন মানুষ আর কতটা সহ্য করতে পারে? তার শরীরের আর মনের জোর কি এবার ফুরিয়ে আসবে? আর ঠিক সেই সময়েই একটা সুযোগ তৈরি হলো। লম্বা যাত্রায় ক্লান্ত চালকটা গাড়ি থেকে নামল কোনটাকে রাতের মতো অন্য কোথাও বাঁধার জন্য। সে মাত্র এক মুহূর্তের জন্য ওর শিকলটা গাড়ি থেকে খুলেছে। ব্যাস, ওই একটা মুহূর্ত, ওই মুহূর্তটার জন্যই কোনটা এতদিন অপেক্ষা করছিল। আর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না কোনটা। একটা ক্ষুধার্ত হায়নার মতো হিংস্রতায় সে চালকের ওপর ঝাঁপিয়ে পড়ল। এতদিন ধরে তার ভেতরে জমে থাকা সব রাগ, অপমান, ঘৃণা আর মুক্তির তীব্র ইচ্ছা সব যেন একবারে ফেটে পড়ল। সে তার শরীরের সবটুকু শক্তি দিয়ে চালকের গলা টিপে ধরল। চালককে কোনো মতে কাবু করে সে দৌড় লাগাল। আধার এবড়োখেবড়ো জমির ওপর দিয়ে দৌড়াতে গিয়ে তার পেশিতে সারা শরীরে যেন আগুন ধরে যাচ্ছে। তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওই যে রাতের ঠান্ডা বাতাস, ওটা তার কাছে মনে হচ্ছে যেন মুক্তির পরশ। তো কোনটা তার শিকল ভাঙতে পেরেছে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এমন একটা দেশে মুক্ত হওয়ার মানেটা ঠিক কি, যে দেশটার ভিত্তিই হলো দাসপ্রথা? তারই পালিয়ে যাওয়াটা কি আসল স্বাধীনতা, নাকি এটা আরও অনেক বড়, আরও কঠিন এক লড়াইয়ের শুরু মাত্র? এই প্রশ্নটাই ভাবার।